যুদ্ধ আর আগের মতো নেই। ট্যাঙ্ক, যুদ্ধবিমান সবকিছুর হিসাব বদলে গেছে। একটা ড্রোন নীরবে ড্রোন যুদ্ধের নিয়মকানুনকে নতুন করে পুনর্লিখন করেছে বলে দাবি করা হচ্ছে। কেননা এর ফলে বিশ্বজুড়ে সামরিক শক্তিগুলো যুদ্ধক্ষেত্রে আধিপত্য ও কৌশল অর্জনে নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছে। নাম শাহেদ 136। এই ড্রোনটি তৈরি করেছে ইরান, নিষেধাজ্ঞায় জর্জরিত একটি দেশ। কিন্তু এখানেই গল্পটা গুরুত্বপূর্ণ। শাহেদ 136 দেখতে খুব সাধারণ, ছোট আকার, ধীর গতি, শব্দ বেশি না। কিন্তু এই সাধারণ জিনিসটাই যুদ্ধের নিয়ম পাল্টে দিয়েছে। এই ড্রোন বানাতে লাগে মাত্র 20 থেকে 50 হাজার ডলার, কিন্তু এটাকে ধ্বংস করতে লাগে মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র। এটাই যুদ্ধের নতুন অর্থনীতি। ইরান বুঝেছে সবসময় সবচেয়ে উন্নত প্রযুক্তি দরকার নেই, দরকার সঠিক কৌশল। শাহেদ 136 প্রায় 40 কেজি বিস্ফোরক বহন করতে পারে, পাল্লা প্রায় 2000 কিলোমিটার। একবার ছোড়া হলে থামে না, লক্ষ্যে গিয়ে নিজেই আঘাত করে। এই কারণেই একে বলা হয় লয়টারিং মিউনিশন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই ড্রোন এত ভয়ঙ্কর কেন? কারণ এটা একা আসে না, ঝাঁক বেঁধে আসে, একটার পর একটা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। ইসরায়েলের মতো দেশের জন্য এটা বড় চ্যালেঞ্জ। ইসরায়েলের আয়রন ডোম খুব শক্তিশালী, কিন্তু প্রতিটি ইন্টারসেপ্টর খুব দামি, আর শাহেদ খুব সস্তা। এই অসম যুদ্ধে ইরান সুবিধা নেয়। একসময় বলা হতো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনই প্রযুক্তির রাজা, ইরান কেবল আঞ্চলিক শক্তি। আজ সেই ধারণা ভেঙে পড়ছে। যুক্তরাষ্ট্র নিজেই ইরানের ড্রোন নকল করছে। পেন্টাগনে তৈরি হয়েছে নতুন ড্রোন ইউনিট, লক্ষ্য শাহেদের মতো সস্তা অস্ত্র বানানো। এটা কি ছোট কথা? না, এটা বড় স্বীকারোক্তি। রাশিয়া আরও এক ধাপ এগিয়েছে, শাহেদ থেকেই বানিয়েছে জেরান 2। এতে যোগ হয়েছে উন্নত ইঞ্জিন, এআই, অ্যান্টি জ্যামিং প্রযুক্তি। ইউক্রেন যুদ্ধে এই ড্রোন বড় ভূমিকা রাখছে। চীনও পিছিয়ে নেই, তাদের নতুন ড্রোনের নকশায় শাহেদের ছাপ স্পষ্ট। প্রশ্ন একটাই, ইরান এটা কিভাবে পারল? উত্তর সহজ, বাধ্য হয়ে। নিষেধাজ্ঞা ইরানকে থামাতে পারেনি, বরং নতুন পথ দেখিয়েছে। ইরান বড় বাজেটের পেছনে দৌড়ায়নি, দৌড়েছে কার্যকারিতার পেছনে। এটাই ইরানের শক্তি। শাহেদ 136 শুধু একটি অস্ত্র নয়, এটি একটি বার্তা। বার্তাটা পরিষ্কার, যুদ্ধ শুধু ধনীদের একচেটিয়া নয়, বুদ্ধি থাকলে খেলাটা ঘুরিয়ে দেওয়া যায়। আজ ইসরায়েল সতর্ক, যুক্তরাষ্ট্র চিন্তিত, রাশিয়া ব্যবহার করছে, চীন শিখছে, আর ইরান প্রমাণ করেছে কম সম্পদ দিয়েও বিশ্ব সামরিক চিন্তাধারায় বড় দাগ কাটা যায়। প্রতি ইউনিট ড্রোনের আনুমানিক মূল্য মাত্র 20,000 থেকে 50,000 ডলার হওয়ায় এটি এমন এক অপারেশনাল চ্যালেঞ্জ তৈরি করেছে যা দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মোকাবিলা করা কঠিন। প্রতিহত করার বেশি খরচের বিপরীতে উৎপাদনের কম খরচ ইরানকে বিশ্বব্যাপী ড্রোন যুদ্ধের মধ্যে একটি অনন্য অবস্থানে তুলে এনেছে। ইসরায়েল কবে আবার ইরানকে আক্রমণ করবে? আজকের ভিডিওতে আমরা যে প্রশ্নটি নিয়ে কথা বলবো সেটি শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের কূটনৈতিক মহলে ঘুরে ফিরে আসছে। ইসরায়েল আবার কবে ইরানকে আঘাত করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ঝুঁকতে হবে দুই দেশের মাঝে থাকা দীর্ঘবিরতির নীরবতায়, যেটাকে অনেক বিশেষজ্ঞ যুদ্ধবিরতির মতো নয়, বরং দুই যুদ্ধের মাঝের নীরব মঞ্চ বলে উল্লেখ করেন। পরবর্তী যুদ্ধকে অবশ্যম্ভাবী। বিশ্ব তাকিয়ে থাকে হরমুজ প্রণালীর দিকে। কবে আবার বড় কোনো বিস্ফোরণ ঘটবে? বাস্তবতা হলো পরের যুদ্ধ হবে কি হবে না এটি আর প্রশ্নই নয়, প্রশ্ন হলো কবে, আর সেই যুদ্ধই কি অঞ্চলের শেষ বড় যুদ্ধ হয়ে দাঁড়াবে? প্রতিটি মাস ইরানকে আরও শক্তিশালী করে তুলছে। ইরান তার রাডার বদলায়, নতুন নতুন ক্ষেপণাস্ত্র ব্যাটারি গড়ে তোলে, যার গতি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ব্যবস্থা পূরণ করতে হিমশিম খায়। নেতানিয়াহুর টিকে থাকার সূত্র। নেতানিয়াহু এটা খুব ভালোভাবেই বোঝেন। তার কাছে যুদ্ধ কেবল একটি কৌশল নয়, বরং এটি তার ব্যক্তিগত টিকে থাকার লড়াই। গাজায় বোমা না ফেললে, বিদেশি কোনো শত্রুকে সামনে না রাখলে তিনি রাজনৈতিকভাবে পতিত হবেন, এমনকি আইনগতভাবে জেলে পর্যন্ত যেতে পারেন। তাই হিসাব নতুন হয়, যদি গাজা না তাহলে তেহরান। ইসরায়েলের স্থায়ী আগাম আঘাত নীতি। ইসরায়েলের নিরাপত্তা নীতি খুবই স্পষ্ট। তারা মনে করে প্রতিবেশীদের ইচ্ছা কখনো বদলায় না। তাই ইসরায়েল বিশ্বাস করে আগে আঘাত করো, যাতে প্রতিপক্ষ আঘাত করার সুযোগ না পায়। কিন্তু বাস্তবতা হলো ইরানের ক্ষেপণাস্ত্র এখন প্রমাণ করেছে অঞ্চল আর তত বড় নেই। তেহরান থেকে মাত্র 12 মিনিট দূরে। তেল আবিব এখন আর ধরা ছোঁয়ার বাইরে নয়।
তেহরানের যুদ্ধ প্রস্তুতি ও কৌশল দুটি একসঙ্গে চলে। ইরান নতুন লঞ্চার তৈরি করছে, ক্ষেপণাস্ত্র জমাচ্ছে, রাশিয়ার বিমান ব্যবস্থা চাইছে, হিজবুল্লাহ হুথিদের সমন্বয় আরও শক্ত করছে। এর কতটা বাস্তব প্রস্তুতি আর কতটা সংকেত, এটি কেবল IRGC জানে। তবে অনিশ্চয়তাই ইরানের শক্তি। প্রতিটি ড্রোন মহড়া, প্রতিটি টিভি প্রচারিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইসরায়েলকে স্মরণ করিয়ে দেয় ইরান আহত হলেও প্রতিপক্ষকে ভয়াবহ আঘাত করতে পারে। এভাবে ইরান প্রতিপক্ষকে এমনভাবে অস্থির রাখে যাতে ইসরায়েল কোনোদিনই নিশ্চিত হয়ে বলতে না পারে জিতবে কিনা। জুনের যুদ্ধে আরেকটি সত্য প্রকাশ পেয়েছিল, মোসাদ ইরানের ভেতরে কত গভীর ঢুকেছিল। বাইরে থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ঠিকই, কিন্তু ভেতরের নাশকতা, ড্রোন হামলা, গুপ্ত হত্যা, যোগাযোগ নষ্ট করা এসব ঘটেছিল অভ্যন্তরে থাকা নেটওয়ার্কের মাধ্যমে। তবে এই নেটওয়ার্ক প্রকাশ হয়ে যাওয়ায় ইসরায়েল বড় ক্ষতি স্বীকার করেছে। কয়েক মাসে তারা কতটা পুনর্গঠন করতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। তাহলে ইসরায়েল কবে আবার আক্রমণ করবে? এর উত্তর হলো, ইসরায়েল ও ইরান এখন এমন এক জটিল পরিবেশে বাস করছে যেখানে প্রতিরোধ যুদ্ধ ঠেকায় না, বরং যুদ্ধের ব্যবধান নির্ধারণ করে। প্রতিটি আঘাত ব্যবধান কমায়, প্রতিটি বিরতি আরও ছোট হয়। যদি কোনো বড় কূটনৈতিক পরিবর্তন না আসে তাহলে পরবর্তী যুদ্ধ সময়ের অপেক্ষা, কিন্তু একেবারেই অনিবার্য। আর সত্য হলো, এই যুদ্ধের প্রশ্ন সময় নয়, বরং সহনশীলতা। কে কতদিন নিজেদের সীমা পরীক্ষা করতে পারবে, অঞ্চলের ভবিষ্যৎ তার উপরই নির্ভর করছে। ইরানের নৌশক্তি, নতুন ভাসমান ঘাঁটি ও যুদ্ধ পরবর্তী সমরসজ্জা। সাম্প্রতিককালে ইরান তার সামরিক ক্ষমতাকে এক নতুন স্তরে নিয়ে গেছে। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের মাত্র কয়েক মাস পর ইরান তার নৌবহরে একটি নতুন এবং উন্নত ভাসমান নৌঘাঁটি এবং একটি পুনরুদ্ধার করা বিধ্বংসী যুদ্ধ জাহাজ যুক্ত করেছে। এই পদক্ষেপকে অনেকে ইসরায়েলের সাথে পরবর্তী সংঘাতের আগে ইরানের ক্ষমতার একটি বড় প্রদর্শন হিসেবে দেখছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে ইরানের নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে নতুন কুর্দিস্তান ভাসমান ঘাঁটি এবং সাহান্দ ডেস্ট্রয়ার যুক্ত করা হয়েছে। বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে পুনরুদ্ধার করা সাহান্দ ডেস্ট্রয়ারের উন্মোচন। এটি গত বছর একটি দুর্ঘটনায় উল্টে গিয়েছিল। টানা 14 দিনের অবিরাম প্রযুক্তিগত কাজের মাধ্যমে ইরানি নৌ বিশেষজ্ঞরা এই ডেস্ট্রয়ারটিকে উদ্ধার ও মেরামত করতে সক্ষম হন। মেরামত করা এই ডেস্ট্রয়ারটি এখন যুদ্ধ প্রস্তুত অবস্থায় রয়েছে। এটিতে রয়েছে একটি হেলিকপ্টার ডেক, টর্পেডো লঞ্চার, বিমান বিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী কামান, ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। ইরানে তৈরি এই স্টেলথ ডেস্ট্রয়ার সাহান্দ প্রথম 2018 সালের ডিসেম্বরে চালু করা হয়েছিল। এর সফল পুনরুদ্ধার ইরানের দেশীয় সামরিক শিল্পের অদম্য সক্ষমতার প্রতীক। ভাসমান শক্তি, কুর্দিস্তান ঘাঁটি। সাহান্দ ছাড়াও নৌবহরে যুক্ত হয়েছে কুর্দিস্তান ভাসমান ঘাঁটি। সমুদ্রের সামরিক এবং বেসামরিক উভয় ইউনিটকে বিস্তৃত সহায়তা দেওয়ার সক্ষমতা রয়েছে এই ঘাঁটির। এর অর্থ হল, ইরান এখন দীর্ঘ দূরত্বে তার নৌ অভিযানকে আরও কার্যকরভাবে সমর্থন করতে পারবে, যা তার কৌশলগত প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দেবে। ইরানের সেনাপ্রধানের উপস্থিতিতে এই অনুষ্ঠানে আরও অসংখ্য পণ্য ও ব্যবস্থারও উন্মোচন করা হয়, যার মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ফ্রিগেট, বহুমুখী ড্রোন এবং স্মার্ট চালকবিহীন সাবমেরিন। ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিপ্লব, নিষেধাজ্ঞার মুখেও অপ্রতিরোধ্য। দশকের পর দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা সত্ত্বেও ইরান একটি বিশাল দেশীয় অস্ত্রশিল্প গড়ে তুলেছে। তারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কিছু মারাত্মক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রেরও অধিকারী। এবছরের জুনে ইসরায়েলের সাথে যুদ্ধের সময় এই ইরানি ক্ষেপণাস্ত্রগুলি তাদের সামরিক শক্তি প্রমাণ করেছিল। বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও ইরানি ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের ড্রোন বিপ্লবকে থামাতে পারেনি। তেহরান যুদ্ধকালীন ড্রোনগুলিকে এখন কৌশলগত ক্ষমতার সম্পদে রূপান্তরিত করেছে। ইরান ইরাক যুদ্ধের সময় জন্ম নেওয়া মোহাজের ড্রোন পরিবার ছিল এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি। যা হালকা নজরদারি প্ল্যাটফর্ম হিসেবে শুরু হয়েছিল, তা আজ একটি বিস্তৃত UAV প্রোগ্রামে পরিণত হয়েছে। 4 দশকেরও বেশি সময় ধরে এই সিস্টেমটি উন্নত সামরিক ড্রোনের একটি সংগ্রহে বিকশিত হয়েছে। প্রথম মোহাজেরের কাজ ছিল শত্রুর অবস্থান ট্র্যাক করা এবং রিয়েল টাইমে রিপোর্ট করা। উন্নত ইঞ্জিন, শক্তিশালী এয়ারফ্রেম এবং নতুন প্যালোডের কার্যকারিতা বাড়িয়েছে।
2006 এবং 2010 স্ট্রাইক সক্ষমতা এবং নির্ভুল নির্দেশিত বিকল্প যুক্ত করেছে। মোহাজের প্রাথমিক মিশন এখনও গোয়েন্দা, নজরদারি ও পরিদর্শন, এটি দূরবর্তী অঞ্চল সুরক্ষিত করতে, সীমান্ত পর্যবেক্ষণ করতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে সহায়তা করে। ব্যর্থতার ছাই থেকে উঠে দাঁড়াচ্ছে এক পরাশক্তি, কিন্তু এবার সে চোখ রেখে শিখছে প্রতিপক্ষের কৌশল। হুথিদের কাছে ভেঙে পড়া মার্কিন অস্ত্রের পাহাড় যেন নতুন এক সত্যি তুলে ধরল। মধ্যপ্রাচ্যের আকাশে আজ ইরানের পথই সবার পথ নির্দেশক। হুথিদের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনীকে কপি করছে ইরানের কৌশল। হাজার হাজার কোটি ডলারের অস্ত্র থামাতে পারেনি হুথিদের, তাই যুক্তরাষ্ট্র উন্মোচন করেছে নতুন বাহিনী। মধ্যপ্রাচ্যে চালু হয়েছে নতুন মার্কিন ওয়ান ওয়ে আক্রমণাত্মক ড্রোন ফোর্স। ড্রোন যুদ্ধ যত দ্রুত বাড়ছে ততই স্পষ্ট হচ্ছে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের গতিকে ধরতে এখন ছুটছে আমেরিকা। 3 ডিসেম্বর মার্কিন সামরিক বাহিনী এক নতুন টাস্ক ফোর্স উন্মোচন করেছে। কাজ একটাই, মধ্যপ্রাচ্যে ওয়ান ওয়ে আক্রমণ, ড্রোন পরিচালনা। এই উদ্যোগ দেখাচ্ছে বাড়তে থাকা ড্রোন হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র চায় নিজেদের অবস্থান আধুনিক করতে। এই বাহিনীর নাম টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক, TFSS। হেক্সেথের কম খরচে ড্রোন ব্যবহারের তাগিদের পর এটি তৈরি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে নিজেদের সস্তা ড্রোন বাহিনী গড়ে তুলছে আমেরিকা। তাদের ভাষায় এই টাস্ক ফোর্স উদ্ভাবনকে প্রতিরোধ শক্তিতে পরিণত করবে। দ্রুত নতুন ড্রোন দিয়ে সৈনিকদের ক্ষমতা বাড়ানো যুক্তরাষ্ট্রের শক্তি ও উদ্ভাবন তুলে ধরে, এতে খারাপ শক্তিগুলো ভয় পায়। স্করপিয়ন স্ট্রাইক হলো আমেরিকার নতুন ওয়ান ওয়ে আক্রমণ ড্রোন বাহিনীর কাঠামো। লক্ষ্য দ্রুত, নির্ভুল, কম খরচে হামলার ক্ষমতা। এই ধারণার কেন্দ্রে রয়েছে লুকাস ড্রোন। ড্রোনগুলো এত সস্তা ও এক্সপেন্ডেবল যে শত্রুর প্রতিরক্ষা ভেদ করা সহজ। TFSS ইতোমধ্যেই মোতায়েন করেছে একটি লুকাস স্কোয়াড্রন। লুকাস মানে লো কস্ট আনক্রিউড কমব্যাট অ্যাটাক সিস্টেম। ধারণা খুব সহজ, ব্যয়বহুল অস্ত্র নয়, সস্তা ড্রোনের ঝড়ই ভবিষ্যৎ যুদ্ধের চাবিকাঠি। এই ড্রোনগুলো অনেক দূর পর্যন্ত যেতে পারে, স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য খুঁজে আঘাত করতে পারে, অল্প সময়ে বহু মিশন চালানো যায়। এগুলো ক্যাটাপাল্ট বা রকেট সহায়তায় ছোড়া যায়, মানে অত্যন্ত নমনীয়ভাবে ব্যবহার করা যায়। এই বাহিনী গড়ে তোলায় নেতৃত্ব দিচ্ছে স্পেশাল অপারেশনস কমান্ড সেন্ট্রাল। তারা দেখেছে ইরান, হুথি, হিজবুল্লাহ বা অন্যান্য গোষ্ঠী সবাই এখন কামিকাজে ড্রোনের যুগে। তাই যুক্তরাষ্ট্র মনে করছে শত্রুর সস্তা কৌশল মোকাবিলায় নিজেদেরও সস্তা কিন্তু কার্যকর বাহিনী দরকার। প্রোগ্রামটি একই সাথে এক নতুন যুদ্ধ পদ্ধতির পরীক্ষাগার। হুথিদের কাছ থেকে শিক্ষা। 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্র হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে। মাসের পর মাস আকাশ থেকে বোমা বর্ষণ করেও ফল আসেনি। লোহিত সাগর এলাকায় কার্গো জাহাজের ওপর হামলা ঠেকানোর জন্য শুরু হওয়া অভিযান একসময় থেমে যায়। চুক্তিতে অদ্ভুত একটি বিষয় ছিল, হুথিদের ইসরায়েল লক্ষ্য করে হামলা বন্ধ করতে বলা হয়নি। চুক্তির পর হুথিরা মার্কিন যুদ্ধজাহাজে হামলা বন্ধ করে, কিন্তু কার্গো জাহাজ আর ইসরায়েলের দিকে তাদের ড্রোন ও মিসাইল যাওয়া বন্ধ হয়নি। এখানেই দৃশ্যপট বদলায়। ইরান বহু বছর আগে বুঝেছিল ভবিষ্যৎ যুদ্ধ সস্তা ড্রোনের। আজ সেই বাস্তবতা বাধ্য করছে যুক্তরাষ্ট্রকে ইরানের পথ অনুসরণ করতে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন দুই শক্তির আগুন। একদিকে ইরানের পরীক্ষিত ড্রোন সাম্রাজ্য, অন্যদিকে আমেরিকার নতুন শিখতে থাকা বাহিনী। কে জয়ী হবে তা সময় বলবে, কিন্তু সত্য একটাই, এই যুদ্ধে পথ দেখাচ্ছে ইরান। জ্বালানি চুক্তিতে ট্রাম্পকে ধাক্কা। ন্যাটোর মিত্র তুরস্কের সঙ্গে ইরানের বড় গ্যাস চুক্তি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের ঘনিষ্ঠতা আরও বাড়ল। তুরস্ক ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য, তবুও তারা ইরানের সঙ্গে গ্যাস রপ্তানি চুক্তি নবায়ন করতে চায়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই আলোচনা চলছে। এতে ইরান আবার প্রমাণ করল যে তারা বৈশ্বিক রাজনীতিতে শক্ত অবস্থানে আছে। এই চুক্তি ট্রাম্প প্রশাসন এবং ইউরোপের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা থাকলেও তুরস্কের জন্য ইরান নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী থাকবে। তুরস্কের বাড়তি জ্বালানি চাহিদা ইরান নিয়মিতভাবে পূরণ করতে চায়। তেহরানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন। সেখানে তারা জ্বালানি সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নেন। ইরান এখন তুরস্ককে বছরে 10 বিলিয়ন ঘনমিটার গ্যাস দেয়। দুই দেশের মধ্যে 25 বছরের গ্যাস চুক্তি আছে। এটি 2026 সালের মাঝামাঝি শেষ হবে। তুরস্ক আরও বেশি গ্যাস চায়। তাদের অভ্যন্তরীণ চাহিদা দ্রুত বাড়ছে। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ছে। ইরান ও তুরস্ক বাণিজ্য বাধা কমাতে একমত হয়েছে। বিনিয়োগ বাড়াতেও তারা সম্মত হয়েছে। দুই দেশের মন্ত্রীরা দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। ইরান যৌথ মুক্ত বাণিজ্য অঞ্চল করতে চায়। তারা নতুন সীমান্ত ক্রসিং খোলারও কথা বলেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, দুই দেশের বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা আরও বাড়ানো দরকার। তারা আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করেন। এর মধ্যে ছিল ফিলিস্তিন সংকটও। ফিদান বলেন, তুরস্ক শান্তিপূর্ণভাবে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান চায়। তিনি ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক সমাজকে আহ্বান করেন। তিনি বলেন, গাজা, লেবানন ও সিরিয়ার নিরাপত্তা বজায় রাখতে শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, দুই দেশ বাণিজ্য বাধা কমাচ্ছে। তারা সহযোগিতা কাউন্সিলের বৈঠকের প্রস্তুতিও নিচ্ছে। ফিদানের সফর ছিল নবম সহযোগিতা কাউন্সিল বৈঠকের আগে। লক্ষ্য হল দুই দেশের বাণিজ্য $30 বিলিয়ন উন্নীত করা। নিরাপত্তা সহযোগিতাও বাড়ানো হবে। ফিলিস্তিন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আরাকচি বলেন, ফিলিস্তিনের ইস্যু এবং গাজার মানুষের উপর হত্যাকাণ্ড বন্ধ করতে যৌথ সহযোগিতা জরুরি। গাজায় বারবার যুদ্ধবিরতি ভাঙা এবং লেবানন ও সিরিয়ায় হামলা দেখায় যে জায়নবাদী শাসনের বড় পরিকল্পনা আছে। তারা অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়। তিনি আরও বলেন, সিরিয়ার শান্তি ও নিরাপত্তা তার ভূখণ্ড রক্ষার সঙ্গে সম্পর্কিত। সিরিয়ার সবচেয়ে বড় হুমকি আসে জায়নবাদী শাসন ইসরায়েল থেকে। সিরিয়া ও লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা আঞ্চলিক দেশগুলোর দায়িত্ব। তিনি পিকেকে নিরস্ত্রীকরণ এবং সন্ত্রাসমুক্ত তুরস্কের ধারণাকে সমর্থন করেন। তিনি বলেন, সন্ত্রাসমুক্ত অঞ্চল গড়তে সব সন্ত্রাসী গোষ্ঠী ভেঙে দিতে হবে। হুমকির ছায়া ঘনাচ্ছে। ইসরায়েলের আক্রমণ রুখে দিতে দ্রুত শক্তি বাড়াচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে ইরান তাদের সামরিক শক্তি দ্রুত বাড়াচ্ছে। ইরান রাশিয়ার সহযোগিতা নিচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরান খুব দ্রুত সামরিক আধুনিকায়ন কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। তেহরান মনে করছে, নতুন করে ইসরায়েলের সঙ্গে বড় যুদ্ধ বাঁধতে পারে। সেই সতর্কতার অংশ হিসেবে রাশিয়ার সহায়তায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরান শক্তি বাড়াচ্ছে। ইরান প্রস্তুত হচ্ছে। রাশিয়া এখন মূল মিত্র। গোয়েন্দা বিশ্লেষণে ইরানের নতুন পথ। গোয়েন্দাদের বিশ্লেষণে বলা হচ্ছে, রাশিয়া এখন ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি সরবরাহকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি, নিষেধাজ্ঞা, অভিন্ন রাজনৈতিক স্বার্থ সব মিলিয়ে রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠতা বেড়েছে। বিভিন্ন গণমাধ্যম জানায়, জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান তা দ্রুত কাটিয়ে উঠতে চাইছে। গত 2 বছরে ইরানি নেতারা 1212 বার রাশিয়ার সামরিক কারখানা ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছে। সেখানে পারমাণবিক গবেষণা, ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং দূরপাল্লার আক্রমণ ক্ষমতা বৃদ্ধির মতো প্রযুক্তি বিনিময় হয়েছে বলে ধারণা করা হয়। ইরান বুঝে, প্রযুক্তির দুনিয়ায় এগোতে হলে রাশিয়ার সহযোগিতা জরুরি। আর ইসরায়েলের মোকাবিলায় সেই প্রযুক্তি হবে ইরানের শক্তি। মিত্রদেরও শক্তিশালী করছে ইরান। বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরির পরিকল্পনা। ইরানের কৌশল শুধু নিজেদের সামরিক শক্তিতে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্রদেরও শক্তিশালী করছে তারা। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, সিরিয়া ও পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নতুন ড্রোন, ছোট ব্যালিস্টিক মিসাইল ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। ইসরায়েলি গোয়েন্দাদের মতে, ইরানের উদ্দেশ্য একটি বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরি করা, যেখানে প্রয়োজন হলে একাধিক পাশ থেকে আক্রমণ করে শত্রুর উপর চাপ তৈরি করা যাবে। এটাই ইরানের নতুন শক্তির দেয়াল। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে রাশিয়া ইরানকে সাহায্য না করায় তেহরান অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু সামরিক সহযোগিতা কমেনি, বরং আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, ইরান এখন রাশিয়ার কাছ থেকে আরও আধুনিক ও পরীক্ষিত অস্ত্র চুক্তি আশা করছে, যা ইরানের শক্তিকে বহুগুণ বাড়াবে। Su-35 থেকে S-400 ইরানের নতুন তালিকা ইসরায়েলকে অস্থির করছে।
এসবের মধ্যে রয়েছে উন্নত ড্রোন, শক্তিশালী বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার হামলার নির্ভুল প্রযুক্তি। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলে ইরান অগ্রাধিকার ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র কেনার তালিকা তৈরি করছে। তালিকার শীর্ষে আছে সুখোই 35 যুদ্ধবিমান, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ডিফেন্স মিসাইল। এগুলো পেলে ইরানের আকাশে স্বাচ্ছন্দ্যে হামলা চালাতে পারবে না ইসরায়েল। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলছে রাশিয়া ইতিমধ্যে ইরানকে MiG-29 যুদ্ধবিমান দিয়েছে। ইরান আরও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান ইঞ্জিন কিনছে। এছাড়াও T-72 ট্যাঙ্ক, পরিবহন বিমান, Mi-17 হেলিকপ্টার সবই রাশিয়ার সাহায্যে আধুনিকায়ন হচ্ছে। ইরানের শক্তি তাই দিনে দিনে বাড়ছে। ইরান প্রস্তুতি নিয়েছে, রাশিয়ার প্রযুক্তি পাশে, মিত্রগোষ্ঠী শক্তিশালী, আকাশে নতুন প্রতিরক্ষা। ইসরায়েলের হুমকি বাড়ছে, কিন্তু ইরানের শক্তিও আগের চেয়ে অনেক বেশি বিস্ফোরক। ইরান তুরস্ক নেতাদের বৈঠক, ইসরায়েলের কড়া আলোচনা, নতুন জোটে কাঁপছে নেতানিয়াহু ট্রাম্প। ইরান ও তুরস্কের নেতারা মিলিত হয়েছেন, তারা আলোচনা করেছেন ইসরায়েলের বিস্তারণবাদ নিয়ে। এই আলোচনা শুধু কূটনীতি নয়, এটি মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র আঁকার মুহূর্ত। ইরান জোর দিচ্ছে মুসলিম ঐক্যের উপর, একটি নতুন মধ্যপ্রাচ্যের উত্থান দেখছে তেহরান। এটি এক বড় সংকেত, এটি ওয়াশিংটন ও তেল আবিবের জন্য অস্বস্তিকর বাস্তবতা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলছেন বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে মুসলিম দেশগুলোকে এক হতে হবে। এটি শুধু আহ্বান নয়, ঐতিহাসিক ঘোষণাও বটে। ইরান, তুরস্ক, সৌদি সবাই এখন সম্পর্ক প্রসারিত করছে। এই নতুন জোট নেতানিয়াহু ট্রাম্পের জন্য বড় ধাক্কা। ইরান চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন স্টাইলে সহযোগিতার জন্য। মুসলিম দেশগুলোর পারস্পরিক বাণিজ্য, নিরাপত্তা ও একক কণ্ঠের কথা বলছে তেহরান। এমন এক জোট যা বহিরাগত শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে। পেজেশকিয়ান আরও বলেন, যদি মুসলিম জাতিগুলো এক ইচ্ছা শক্তির ছায়ায় এগোয়, কোনো শক্তি তাদের ক্ষতি করতে পারবে না। এটাই তার দৃষ্টিভঙ্গি, এটাই ইরানের নতুন রাজনৈতিক দর্শন। পেজেশকিয়ান বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হল ভুল নীতি অঞ্চল থেকে দূর করা এবং মুসলিম দেশগুলোর অগ্রগতি রক্ষা করা। তার দাবি, অঞ্চলের সংকটগুলো ষড়যন্ত্র থেকে জন্ম নেয়, ইচ্ছাকৃত বিভাজনের জন্ম দেয় বহিরাগত শক্তি। তিনি ইউরোপের উদাহরণ দেন, যেখানে শতাব্দীর সংঘাত পেরিয়ে তারা একত্র হয়েছে। তিনি মুসলিম দেশগুলিকে একই পথে হাঁটার আহ্বান জানান। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরদান স্পষ্ট করে বলেন, ইসরায়েলের বিস্তারণবাদী আলোচনা সূচিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তিনি বলেন, তুরস্ক ও ইরান দুই শক্তিশালী দেশ। তারা ফিলিস্তিন, গাজা, সিরিয়া, লেবানন, ইসরায়েলের আগ্রাসন, পারমাণবিক আলোচনা সব নিয়েই কথা বলেছেন। তিনি বলেন, ইসরায়েলের আঞ্চলিক বিস্তারী অঞ্চলের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। তাদের লক্ষ্য গাজার যুদ্ধবিরতি ধরে রাখা। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যে বদলে যাচ্ছে তা স্পষ্ট। ইরান তুরস্ক সম্পর্ক জটিল হলেও আজ তারা একে অপরের প্রয়োজন বোধ করছে। সিরিয়া ও ককেসাস নিয়ে অতীতে তারা প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু এখন তারা অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করছে। এদিকে সৌদি আরবও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে। 30 নভেম্বর সৌদি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল সাফি তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, গাজার যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন হয়েছে। ইসরায়েল লেবানন ও সিরিয়ায় আক্রমণ চালিয়ে অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে। তিনি বলেন, অঞ্চলের দেশগুলোর দায়িত্ব হলো ইসরায়েলের আগ্রাসন থামানো। এই তিন শক্তি ইরান, তুরস্ক, সৌদি এখন একে অপরের কাছাকাছি। গাজার নড়বড়ে যুদ্ধবিরতির মাঝে তারা নতুন পথ খুঁজছে। একই সময়ে রিয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তি করেছে। তেহরান হয়তো এই নতুন সম্পর্ককে নিজের স্বার্থে ব্যবহার করতে চাইবে। সৌদি ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ইরান নিজেকে ইসলামী জোটের কেন্দ্রে বসাতে চাইছে। এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। এটি ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ। ইরান নতুন শক্তির কেন্দ্রে উঠে আসছে, মধ্যপ্রাচ্য আবারও নতুন এক যুগের দরজায় দাঁড়িয়ে। আজ আমরা যে ঘটনার কথা বলবো সেটি শুধু একটি সামরিক দুর্ঘটনা নয়, এটি আধুনিক যুগের সবচেয়ে বড় গোয়েন্দা বিপর্যয়গুলোর একটি, যার ঝাঁকুনি এখন পর্যন্ত ওয়াশিংটন পর্যন্ত পৌঁছে গেছে।
ইসরায়েলের ভয়ঙ্কর ভুল, এক বিস্ফোরিত না হওয়া বোমা বদলে দিল মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র, আর সেই ভুলে সবচেয়ে বেশি লাভবান হলো ইরান। কি ঘটেছিল? ইসরায়েল নভেম্বরে লেবাননে একটি টার্গেটেড স্ট্রাইক চালায়। লক্ষ্য ছিল হিজবুল্লাহ কমান্ডার হাইয়াম আলী তাবতাবাই। এই মিশনে তারা ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক GBU-39B বোমা, যার কাজ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা। কিন্তু সমস্যা হলো একটি বোমা বিস্ফোরিতই হয়নি। এখান থেকেই শুরু হলো এমন একটি ঘটনা যেটি এখন আমেরিকার সামরিক বাহিনীকে দিশেহারা করে দিয়েছে। হিজবুল্লাহ নিখুঁত উদ্ধার অভিযান। বোমাটি পড়ার কয়েক মিনিটের মধ্যেই হিজবুল্লাহর বিশেষ ইউনিট সেখানে পৌঁছে যায়। তারা আতঙ্কিত হয়নি, পালায়নি, বরং যা করেছে সেটিকে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন টেক্সট বুক রিকভারি অপারেশন। তারা বোমার প্রতিটি অংশ ছবি তোলে, নিরাপদে ডিফিউজ করে, ভেতরের ইলেকট্রনিক্স খুলে ফেলে, গাইডেন্স সিস্টেম, সেন্সর, ফিউজ সব খুলে নেয় এবং সবশেষে 24 ঘন্টার মধ্যেই পুরো জিনিসটি পৌঁছে দেয় ইরানের হাতে। ইরানের ল্যাবে এখন আমেরিকার তৈরি নির্ভুল বোমার পুরো প্রযুক্তি বিশ্লেষণ করা হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, আরেকটি বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলোর ওপর জুনে চালানো মার্কিন আক্রমণে ব্যবহৃত হয়েছিল ভয়ঙ্কর GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যা পাহাড়ের নিচের গভীর বাংকার ধ্বংস করার জন্য বানানো। খবর বেরিয়েছে এই দানবাকৃতির বোমাগুলোর অন্তত একটি বিস্ফোরিত হয়নি, আর সেটিও এখন ইরানের হাতে। অর্থাৎ এখন ইরানের বিজ্ঞানীরা শুধু ছোট প্রিসিশন বোমার প্রযুক্তি নয়, বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার প্রযুক্তিও বিশ্লেষণ করছে। ইরান কি করছে? ইরান কেবল প্রযুক্তি দেখেই থেমে নেই, তারা এটিকে কাজে লাগাচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদন বলছে ইরানের ফাতাহ হাইপারসনিক মিসাইলের নতুন ওয়ারহেড ডিজাইন করা হয়েছে GBU-57 এর প্রযুক্তি দেখে। খোররামশার 4 ব্যালিস্টিক মিসাইলের নতুন সংস্করণেও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইরান এখন এমন ওয়ারহেড তৈরি করছে যা 20 মিটার রিইনফোর্সড কনক্রিট ভেদ করতে পারে, যা আগের তুলনায় বিশাল অগ্রগতি। অর্থাৎ যেসব স্থাপনাকে একসময় নিরাপদ ধরা হতো, এখন সেগুলোও ইরানের মিসাইলের সামনে ঝুঁকিপূর্ণ। কেন এত বড় সমস্যা আমেরিকার জন্য? কারণ এই প্রযুক্তিগুলো গোপন ছিল। দশকের পর দশক ধরে গবেষণা ও বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা এই বোমাগুলো তৈরি করেছে। এখন গাইডেন্স সিস্টেম, পেনিট্রেশন প্রযুক্তি, সেন্সর, ফিউজ সবই ইরানের হাতে। এই একটিমাত্র অবিস্ফোরিত বোমা ইরানের আগামী প্রজন্মের মিসাইলগুলোকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। ওয়াশিংটন কেন এত উদ্বিগ্ন? কারণ ব্যাপারটা এখন আর শুধু প্রযুক্তি নয়, এটি ক্ষমতার ভারসাম্যের ব্যাপার। দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে তাদের প্রযুক্তিগত আধিপত্য দেখিয়ে এসেছে, কিন্তু এই ঘটনায় সেই আধিপত্যে বড় একটি ফাঁক তৈরি হলো। ইরান ছিল আগেই শক্তিশালী, এখন তাদের হাতে রয়েছে গাইডেন্স টেকনোলজি, ডিপ পেনিট্রেশন সিস্টেম, মার্কিন যুদ্ধ অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্ষমতা। এটি ইরানের জন্য এক বিশাল জয়, যা তারা কোনো যুদ্ধ ছাড়াই পেয়ে গেল। রাফাল বনাম জেট-10C, আকাশের সিংহাসনে কার রাজত্ব? ফ্রান্সের গর্জন নাকি চীনের ঝড়? আকাশ, যেখানে গতি মানেই বেঁচে থাকা আর ভুল মানেই ধ্বংস, সেই নীল শূন্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দুটি যুদ্ধ বিমান, ফ্রান্সের রাফাল আর চীনের জেট-10C। দেখতে ভিন্ন, প্রযুক্তিতে আলাদা, কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধে কে হবে রাজা? রাফাল হলো এক বহুমুখী যুদ্ধ বিমান যা তৈরি করেছে ফ্রান্সের দাসো এভিয়েশন। এই বিমানের গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার, আর এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অর্থাৎ রাফাল কেবল আকাশযুদ্ধের অস্ত্র নয়, এটি এক উড়ন্ত শক্তির প্রতীক, এক মহাশক্তিধর যুদ্ধযন্ত্র। অন্যদিকে জেট-10C হল চীনের আধুনিক ফাইটার জেট, যা সজ্জিত শক্তিশালী নিক্স রাডার এবং AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে প্রযুক্তি দিয়ে। এটি চীনের সামরিক প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে রাফালের সেন্সর প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে করেছে আরও নির্ভরযোগ্য ও মারাত্মক। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় রাফাল যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপকভাবে। পাকিস্তানের দাবি ছিল তারা চীনের তৈরি জেট ইঞ্জিন চালিত যুদ্ধ বিমান দিয়ে ভারতের একটি রাফাল ভূপাতিত করেছে, তবে ভারত সেই দাবি অস্বীকার করেছিল। এখন আবার আলোচনা এসেছে জেট-10C যুদ্ধ বিমান, তবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ এ মাসের শুরুর দিকে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে বাংলাদেশ চীন থেকে প্রায় $2 বিলিয়ন ব্যয়ে 20টি জেট-10C যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এই জেট-10C আসলে জেট-10C-B মডেলের রপ্তানিযোগ্য সংস্করণ, যা বিদেশি ক্রেতাদের জন্য চীন তৈরি করেছে।
এরপর স্বাভাবিকভাবেই দুই ধরনের যুদ্ধবিমানের পার্থক্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে। প্রশ্নটা এখন একটাই, রাফাল আর জে-10C দুইয়ের মধ্যে পার্থক্য আসলে কোন কোন জায়গায়? ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধবিমান যেন আকাশের সর্বগামী যোদ্ধা। ঘন্টায় গতি 2200 কিলোমিটার। আক্রমণ চালাতে পারে শত্রুর মাটিতে, আকাশে, এমনকি সমুদ্রেও। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক, এটি বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। অন্যদিকে চীনের তৈরি জে-10C হলো এক আধুনিক, স্মার্ট ও দ্রুত প্রতিদ্বন্দ্বী, যা রয়েছে শক্তিশালী AESA রাডার আর উন্নত এভিওনিক্স সিস্টেম। কিন্তু পার্থক্য সেখানেই শেষ নয়। রাফাল চলে দুটি ইঞ্জিনে, মানে এক ইঞ্জিনে আঘাত লাগলেও আরেকটি তাকে বাঁচিয়ে আনতে পারে। বিপরীতে জে-10C হলো একক ইঞ্জিনের যুদ্ধবিমান, দাম কম কিন্তু ঝুঁকি বেশি। চীনের কিলিং অর্ডার জাপানের আকাশে ভয়াল শক তৈরি করেছে। চীনের যুদ্ধবিমান জাপানের F-16 দিকে ওয়েপন্স রাডার লক করল। উত্তেজনা চরমে। বেজিংয়ের ফিঙ্গার অন দ্য ট্রিগার পরিস্থিতি টোকিওর অবজ্ঞার মুখোমুখি। তাইওয়ানকে কেন্দ্র করে টোকিও দৃঢ়। ট্রাম্পের মধ্যস্থতা ব্যর্থ। শেষের কোনো নিদর্শন নেই। টোকিও বেজিং উত্তেজনা চলছেই। একচেটিয়া রাডার লক, আকাশে শক্তির প্রকাশ। একটি চীনা জে-15 জেট দুইবার জাপানের F-15কে রাডার লক করেছিল ওকিনাওয়া অঞ্চলে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জে-15 অন্তরালে 2 F-15 ট্র্যাক করেছিল। প্রথম লক চলেছিল প্রায় 3 মিনিট, বিকেল 4:30 পর। দ্বিতীয় লক স্থায়ী হয়েছিল প্রায় 30 মিনিট, 2 ঘন্টা পরে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের জন্য জাপানি জেট স্ক্র্যাম্বল করা হয়েছে। কোইজুমি বলেন, গতকাল 2টি ঘটনা ঘটেছে। চীনা সামরিক বিমান জাপান আত্মরক্ষার বাহিনীর বিমানকে রাডার দ্বারা লক্ষ্য করেছে। এমন কাজ বিপজ্জনক, নিরাপদ অপারেশনের সীমা অতিক্রম করে। আমরা চীনা পক্ষকে শক্তিশালী প্রতিবাদ জানিয়েছি, পুনরায় এমন ঘটনা না ঘটার দাবি করেছি। টোকিও জোর দিয়ে বলেছে, জাপানের আকাশসীমা লঙ্ঘন হয়নি, কোনো আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। চীনা জে-15 লিয়াওনিং এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। লিয়াওনিং ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে 3টি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ নিয়ে চলছিল। চীন দাবি করেছে, জাপানের বিমান বারবার তাদের নৌবাহিনী প্রশিক্ষণে হস্তক্ষেপ করেছে। ফায়ার কন্ট্রোল রাডার লককে আকাশ যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা মনে করা হয়। এটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সংকেত দেয়, পালানোর নির্দেশ দেয়। এই ঘটনা জাপানি ও চীনা বিমানগুলোর মধ্যে প্রথম রিপোর্ট করা রাডার লক। আগে চীনা ও জাপানি জাহাজ ডায়াও সেনকাকু দ্বীপের কাছে মুখোমুখি হয়েছিল। চীন বলেছে, একটি জাপানি মাছ ধরা নৌকা অবৈধভাবে ডায়াও দ্বীপের জলসীমায় প্রবেশ করেছে। জাপান জানিয়েছে, 2 চীনা কোস্টগার্ড জাহাজ তাদের জলসীমায় প্রবেশের পর তারা তৎপর হয়েছে। জাপান চীন সম্পর্ক আরও খারাপ হয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের কারণে। তাইওয়ান এই স্ট্যান্ড অফের কেন্দ্রবিন্দুতে। তাকাইচি বলেছেন, চীনের তাইওয়ানে আক্রমণ জাপানের জন্য বাঁচার হুমকিস্বরূপ পরিস্থিতি তৈরি করতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তাকাইচির মন্তব্য লাল রেখা অতিক্রম করেছে। বেজিং অভিযোগ করেছে, তাকাইচি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী মন্তব্য প্রত্যাহার করেননি, বলেন, টোকিওর অবস্থানে কোনো পরিবর্তন নেই। এই ঘটনার মধ্যে আমরা শিখতে পারি, শক্তি শুধু অস্ত্র নয়, পরিকল্পনা, প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার ধারা নিয়ে নিরাপত্তা নিশ্চিত হয়। ঠিক যেমন ইরান তার সাগর ও আকাশে শক্তি প্রদর্শন করেছে। শক্তির প্রকৃত মূল্য বোঝা যায় প্রতিকূল পরিস্থিতিতে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ড্রোন নকলের অভিযোগ। ইরান এখন যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযোগ করছে, আপনারা আমাদের প্রযুক্তি নকল করছেন। কি ঘটেছে? সম্প্রতি তেহরান দাবি করেছে, ওয়াশিংটন তাদের উন্নত শাহিদ 136 কামিকাজে ড্রোনের নকল তৈরি করেছে। এটি শুধু প্রযুক্তিগত বিতর্ক নয়, এটি প্রতীকী শক্তির লড়াই। ইরানের ভাষায়, যে দেশ নিজেকে বৈশ্বিক প্রযুক্তি সুপার পাওয়ার বলে, সে যদি ইরানি ড্রোন কপি করতে বাধ্য হয়, তাহলে এটা স্পষ্ট বার্তা, ড্রোন প্রযুক্তিতে ইরান এখন অগ্রগামী শক্তি। ইরানি সেনা কর্মকর্তাদের মন্তব্য, জেনারেল আবুল ফজল শেখাচ্ছি বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশকে শাহিদ 136 নকল করতে দেখা আমাদের জন্য গর্বের। যারা নিজেদের সুপার পাওয়ার বলে, তাদের এমনভাবে নতি স্বীকার করতে দেখা ইরানের প্রযুক্তিগত অর্জনের স্বীকৃতি। আমাদের ড্রোন শুধু রাশিয়া নয়,
ইয়েমেন, সিরিয়া অনেক মিত্র দেশেই সফলভাবে কাজ করছে। তার বক্তব্যের মূল সুর একটাই, ড্রোন প্রযুক্তিতে ইরান এখন পথ দেখাচ্ছে, অন্যরা অনুসরণ করছে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইমি আরও কঠিন ভাষায় বলেন, শাহিদ ড্রোন বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম, দূরপাল্লা পাড়ি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের উপর সাম্প্রতিক 22 দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি। এর পিছনে কারণ ছিল ইরানের উন্নত ড্রোন মিসাইল কম্বিনেশন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের নকলের চেষ্টা প্রমাণ করে তারা আমাদের অগ্রগতিতে উদ্বিগ্ন। কেন ইরান এত আত্মবিশ্বাসী? এর কারণ হলো শাহিদ 136 ড্রোনের বাস্তব যুদ্ধক্ষেত্রের সাফল্য ইউক্রেনে, ইয়েমেনে, সিরিয়ায়। এই ড্রোন বহুবার দীর্ঘ পথ অতিক্রম করে টার্গেটে আঘাত হেনেছে। এর দাম কম, কার্যকারিতা বেশি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। ইরান বলছে এই জায়গায় যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে, আর এই কারণে নাকি তারা এখন কপি করতে বাধ্য। বড় প্রশ্ন, ওয়াশিংটন কেন নকল করবে? যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল কেন? কি বার্তা লুকিয়ে রয়েছে এর ভেতরে? এর কয়েকটি সম্ভাব্য কারণ আছে। মধ্যপ্রাচ্যে ড্রোন যুদ্ধ দ্রুত বদলে যাচ্ছে। হুথি, হিজবুল্লাহ, আইআরজিসি, ইরানের তৈরি ড্রোন এখন পুরো অঞ্চলে প্রভাব ফেলছে। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ড্রোনই হয়ে উঠেছে বড় অস্ত্র। ইসরায়েল বলছে, ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র যৌথ হামলা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশাল চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র দ্রুত নিজের বিকল্প ড্রোন ফোর্স তৈরি করতে চাইছে। কার্যকারিতা দেখে হয়তো তারা ভাবছে, শাহিদের মতো সস্তা কার্যকর ড্রোন আমাদেরও প্রয়োজন। যুক্তরাষ্ট্র কি বলছে? ওয়াশিংটনের দাবি, নতুন ড্রোন মোতায়েন করা হয়েছে, কিন্তু ইরানি প্রযুক্তি নকল করা হয়েছে এটি তারা স্বীকার করছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, শাহিদের ডিজাইন এত কার্যকর যে অনেক দেশই এর সরল কিন্তু মারাত্মক কৌশল নকল করতে চাইবে।